এই বর্ষায় বা শীতে একদিনের মাইথন ট্রিপ প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য থাকছে সমস্ত ইনফরমেশন, কিভাবে যাবেন, কী কী স্পট দেখবেন, কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার টাইমিংস বা লাঞ্চ কোথায় সারবেন। আমাদের ছিল রোড ট্রিপ টু মাইথন। ড্রাইভারের ইনফরমেশন চাইবেন না প্লিজ, কারণ আমার বেটার হাফই ছিল অন দ্য ড্রাইভার সিট। যদি কলকাতা থেকে যান, ট্রেন যদি প্রেফার করেন, তাহলে হাওড়া স্টেশন থেকে অনেক রকম ট্রেনই পাবেন। তবে আমি বলবো সকালে 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরুন। বরাকর স্টেশনে পৌঁছে দেবে বেলা 10টার মধ্যে। বরাকর স্টেশনের বাইরে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন। অটোতে ভাড়া নেবে 300 টাকা, পৌঁছে দেবে মাইথন ড্যাম অবধি। তবে মাইথন ড্যামে গিয়ে কিন্তু আপনাদের ছেড়ে দেবে, ফেরত আর নিয়ে আসবে না। আর মাঝে একটা স্টপেজ দেয়, সেটা হলো কল্যাণেশ্বরী মায়ের মন্দির। তবে সেখানে পুজো দেওয়ার টাইম ওরা দেয় না, জাস্ট একটু ঘুরে দেখতে পারবেন। আর যদি পুজো দেওয়ার থাকে তাহলে আপনারা কিন্তু ওই অটো ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে, কথাবার্তা বলে এক্সট্রা কিছু চার্জ দিয়ে তবেই উঠবেন, নাহলে ওরা প্রচণ্ড ঝামেলা করে। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি। রাস্তা মেন রোডের দু সাইডে বেশ কিছু ডালার দোকান আছে। আমরা এই ডালার দোকানেই জুতো রেখে ডালা নিয়ে পুজো দিতে গিয়েছিলাম। তবে আমি সাজেস্ট করব, মন্দিরে ঢোকার যে গেটটি, সেইটির দুপাশে প্রচুর ডালার দোকান আছে, যেখানে আপনারা ভালো জিনিস পাবেন, কোয়ালিটির জিনিস, প্রাইসও অনেকটাই কম, এবং যা জিনিস দেবে ওরা সবটাই কিন্তু ফ্রেশ। এই রাস্তার ধারের দোকানগুলোই খুব একটা ফ্রেশ জিনিস কিছু আমাদের দেয়নি। যাই হোক, আমরা এখান থেকেই ডালা নিয়ে তারপর মন্দিরের উদ্দেশ্যে এগোলাম। এই প্যাসেজটি যেটি দেখতে পাচ্ছেন, এরই দু সাইডে আপনি অনেক ভালো দোকান পেয়ে যাবেন। এই প্যাসেজ দিয়ে এগোতে এগোতে আমার ঠাকুরের জন্য একটি মালা নেওয়ার ইচ্ছে হলো, কারণ আমাদের ডালার সাথে কোনো মালা দেওয়া হয়নি। তাই এখান থেকে একটি মালা নিলাম। তারপর এইটি হলো মন্দিরের মেন এন্ট্রেন্স। এইখান দিয়ে ঢুকলে এরকম একটি অনেক বড় স্পেস আছে, যেখানে অনেকেই বসে বিশ্রাম নিচ্ছে। এখানেই শুনতে পেলাম যে পুজোর টাইম হয়ে গেছে, তাই আমরা খুব তাড়াতাড়ি গিয়ে ভেতরে ঢুকলাম। যেটা মেন মন্দির চত্বর, সেখানে ঢুকলাম। কিন্তু মন্দির চত্বরে ঢুকে দেখলাম বেশ অনেকটা লাইন আছে। লাইনটা একদিক দিয়ে ঘুরে গিয়ে মন্দিরের পেছন দিকে চলে গেছে। তাই আমরা মন্দিরের আরেকটি সাইড দিয়ে ঘুরে ঘুরে গিয়ে লাইনের শেষে গিয়ে দাঁড়ালাম। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল শনিবার। শনিবার আর মঙ্গলবার এই মন্দিরে বলি হয়, ছাগল বা মোষ। এই সব বলির জন্যই এখানে পুজো হতে অনেকটা টাইম লাগে শনিবার আর মঙ্গলবার। যেহেতু পুজো হতে দেরি আছে, তাই পুরো মন্দির চত্বরটা ঘুরে নিলাম একটু। প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়াবার পর আমরা পুজো দিতে পেরেছিলাম। পুজো দেরি হয়েছিল দিতে, তার আরেকটি কারণ হলো আমরা ঠিক যে সময় পৌঁছেছিলাম সেটা 12টার পর, আর সেই সময় ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিল, সেই জন্যই পুজো সম্পূর্ণভাবে বন্ধ ছিল। যাই হোক, মন্দিরে ভেতরে মায়ের মূর্তি কিছুই দেখতে পেলাম না, কারণ পুরোটাই চূর্ণি দিয়ে চাপা দেওয়া আছে। কিন্তু একটু এইভাবে পুজোটা দিলাম। পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। ভেতরে যারা আছেন পুরোহিত, তারা পুরোটাই টাকার বিনিময়ে কাজটা করছেন। আপনার হাতে যদি 50 টাকা দক্ষিণা থাকে তাহলে অন্যরকম পুজো হবে, আপনার হাতে যদি 500 টাকা দক্ষিণা থাকে তাহলে অন্যরকম পুজো হবে। যাই হোক, পুজোটা দিয়ে মন্দিরের পেছনের দিকে গেলাম। একটি গেট আছে, সেইটি গেটটি দিয়ে একটু ভেতর দিকে গেলাম। সেখানে এরকম একটি ঝর্ণা দেখতে পেলাম, যে ভারী সুন্দর জায়গাটা। কিন্তু পুরো পেছনটা ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। অসম্ভব সুন্দর একটা নাম না জানা নদী এবং তার ঝর্ণা। পুরো জায়গাটা পাথর দিয়ে বাঁধানো। সেখানেও ছোটোখাটো মন্দির আছে, যেখানে পুরোহিত আছে এবং অনেকেই পুজো দিচ্ছে।
এই মন্দিরটির পেছনে কিন্তু অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি সেই হিস্ট্রিতে যাচ্ছি না। তবে যেটুকু না বললে নয়, যেই সব মায়েদের সন্তান হয় না, তারা নাকি এই মন্দিরে গিয়ে পুজো দিয়ে মানত করলে সন্তান লাভ করতে পারেন। তবে পুরোটাই একটা মিথ, আমি ওইসব দিকে যাচ্ছি না। মন্দিরটি কয়েকশো বছর পুরনো, আর যা শোনা যায় যে এখানে নরবলিরও নাকি আগে প্রথা ছিল। পুজো দেওয়া না দেওয়া সেটা সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের ব্যাপার। তবে বলবো, পুরো মন্দির চত্বরটা কিন্তু ঘুরে নেবেন। আমরা পুজো দেওয়ার পরে মন্দির চত্বরটি ঘুরে এবার কিন্তু আমাদের রওনা দেওয়ার পালা। ফেরার সময় ওই প্যাসেজ যেটি দিয়ে গেছিলাম, যেটির দুপাশে আছে ডালার দোকান, সেই দোকানগুলোর দিকে খুব ভালোভাবে চোখ পড়লো। এখানে কিন্তু অনেক গিফট আইটেমও পাওয়া যাচ্ছিল, ইচ্ছে হলে কিনতে পারেন। যাই হোক, মাইথন ড্যাম যেতে হবে আমাদের, বেলা 2টো বেজে গেছে। তাই আমাদের গাড়ি রওনা দিল মাইথন ড্যামের উদ্দেশ্যে। মন্দিরে পুজো দেওয়ার পরে কিন্তু এইখানে অনেক রকম খাবারের দোকানও আছে, কচুরি ইত্যাদি পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা ওইসব খাইনি, ওটা লাঞ্চ টাইম ছিল বলে। আমরা কিন্তু এখন মাইথন ড্যামের পথে। মাইথন ড্যামের কাছে গিয়ে জানতে পারলাম দুটো সাইড, একটা ওয়েস্ট বেঙ্গল সাইড যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, তারপর ড্যামে ওঠার পরে ওপারটা হলো ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গল সাইডে বোটিংয়ের ব্যবস্থা আছে, ঠিক এই জায়গাটা দিয়ে নেমে যেতে হয় রাইট সাইডে, কিন্তু এইখানটায় একটু কস্টলি ওয়েস্ট বেঙ্গল সাইডটা। মাইথন ড্যামের ওপারে যে ঝাড়খণ্ড সাইডটা আছে সেইখানে কিন্তু বোটিং চার্জ একটুখানি কম। ভরা বর্ষায় ড্যামে বোটিং বন্ধ থাকে, বা যেই সময় জল ছাড়া হয় সেই সময় ড্যামে বোটিং বন্ধ থাকে। বোটিংয়ের নানান রকম চার্জ আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেই ধরনের বোট নেবেন বা যটা আইল্যান্ড ঘুরবেন তার উপর ডিপেন্ড করে বোটিংয়ের কীরকম চার্জ। বর্ষা বিশেষ হয়নি, তাই ড্যামে খুব একটা জল নেই, কিন্তু ভিউটা খুবই সুন্দর। ড্যামের উপর দাঁড়িয়ে যখন ড্যামের ভিউ ক্যাপচার করা বা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম, সেই সময় আমাদের সামনে এসে দাঁড়ালেন এক টহলদারি পুলিশ। উনি বললেন, ড্যামের ওপরে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা যাবে না, আপনারা হয় ওপারে গাড়ি রেখে হেঁটে আসুন, আর না হলে ওপারে গিয়ে ছবি তুলুন। তো যাই হোক, এটি শুনে আমরা খুব তাড়াতাড়ি ড্যাম ছেড়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গেলাম। পৌঁছে গেছি মাইথনের ঝাড়খণ্ড সাইডটা। এই এরিয়াতে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, যেখানে আপনারা লাঞ্চ পেয়ে যাবেন, কিন্তু প্রচণ্ড আনহাইজিনিক ওয়েতে প্রিপেয়ার করা হয়, বা জিনিসগুলো কিন্তু খুব একটা ভালোও থাকে না। এরপরে চলুন যে বোটিং এরিয়াটা আছে সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি, অ্যালং উইথ দ্য কস্ট অফ বোটিং। বোটিং চার্জ ডিপেন্ড করে কতটা টাইম নিয়ে আপনারা ঘুরবেন, আর এই ড্যামের মাঝে মাঝে যে আইল্যান্ডগুলো আছে সেই কটা আইল্যান্ড আপনারা দেখতে চান। যেটা কাছে আইল্যান্ডটি আছে, মুড়ি আইল্যান্ড বলে একটি আইল্যান্ড আছে খুব কাছে, খুব ছোট্ট, সেইটা হলে চার্জ বেশি নয়, কিন্তু মেন আইল্যান্ড যেটা আছে সেইটাতে গেলে কিন্তু চার্জ একটু বেশিই পড়ে। আমি পুরো লিস্টটা আপনাদের সাথে তুলে ধরলাম। এই লেফট সাইডেই আছে টিকিট কাউন্টার, এইখানেই আছে
বোটিং চার্জের একটি লিস্ট। ভিডিওটি পজ করে লিস্টটা আপনারা দেখে নেবেন, বুঝতে পারবেন কীরকম চার্জ আছে। ঝাড়খণ্ড সাইডে যে বোটিংয়ের জন্য যে এরিয়াটা করা আছে, যেখান থেকে বোটগুলো ছাড়ে, তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা বোটিং করিনি, কারণ ওয়েস্ট বেঙ্গল সাইডে, মাইথনারি ওয়েস্ট বেঙ্গল সাইডে একটি আবাসন আছে, যুব আবাসন বলে। সেখানে একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে। আমরা সেইখানে খাবার অর্ডার দিয়ে মাইথন ড্যামটা ঘুরতে এসেছিলাম। ওখানে আগে খাবো ভেবেছিলাম, কিন্তু ওরা তখন খাবার রেডি করেনি, বলল ঘন্টাখানেক লাগবে। তাই আমরা ড্যামটা ঘুরে নিলাম। এই সেই মাইথন যুব আবাসন। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। মাইথনে যেহেতু আমাদের ছিল ডে ট্রিপ, আমরা কোনো রকম থাকার জায়গা বুক করিনি। এই যুব আবাসনে আমরা লাঞ্চ সারতে এসেছিলাম। লাঞ্চ সারতে এসে ভাবলাম আপনাদের সাথে ভিউটাও একটু শেয়ার করে ফেলি। এখানে এসি রুম, নন এসি রুম সব রকমই আছে। রুম চার্জ ভ্যারি করে, 1000 টাকা থেকে 2000, 2500 অবধি রুম আছে। এইটি হলো ওই যুব আবাসের রিসেপশন। এইটুকুই বলতে পারি যে এইখানে যেহেতু আমরা লাঞ্চ সেরেছিলাম, লাঞ্চের কোয়ালিটি খুব একটা ভালো নয়, তবে প্রাইস খুব হাই। আর এই মাইথন ড্যাম থেকে 3 কিলোমিটার দূরে আছে ভান্ডারা পাহাড়ের ওপর শিব মন্দির, যেটি উঠতে গেলে, মানে শিব মন্দিরটি দেখতে গেলে আপনাকে 300টা স্টেপস, খাড়া স্টেপস উঠতে হবে। তাই আমরা এই মন্দিরে যাইনি। এরপর আমাদের ফেরার পালা মাইথন থেকে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.